হিজলতুলি গ্রাম এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে থাকে এই জনপদকে, বিশেষ করে অমাবস্যার রাতে যখন চাঁদ তার মুখ লুকায়, তখন এই গ্রামের বাতাসও যেন ভারী হয়ে ওঠে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো বাঁশবাগান। লোকে বলে কালী বাঁশের ঝাড়। দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে মাটি স্পর্শ করতে ভয় পায়। আর রাতে রাতে ওই পথ মানানো তো দূরের কথা, ওই দিকে তাকাতেও সাহসের প্রয়োজন হয়। ঘড়িতে তখন রাত 10টা, কিন্তু গ্রামের হিসেবে গভীর রাত। রাজু শহরের ছেলে, দাওয়ায় বসে ল্যাপটপে কাজ করছিল। পাশে বসে হুকো টানছিলেন দাদু। ধোঁয়া ছাড়তে ছাড়তে দাদু আকাশের দিকে তাকালেন। ওরে রাজু, কাজ কি শেষ হলো? এবার শুয়ে পড়, কাল ভোরেই তোকে স্টেশনে যেতে হবে। হ্যাঁ দাদু, হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। শোন দাদু ভাই, একটা কথা বলে রাখি, কাল ভোরে স্টেশনে যাওয়ার সময় ভুলেও কিন্তু ওই পুবের বাঁশবাগান দিয়ে শর্টকাট নিবি না। পথ একটু ঘুরপাক হলেও পাকা রাস্তা দিয়েই যাবি। রাজু হেসে, কেন দাদু, সেই ভূতপ্রেতের গল্প? ওসব তো কুসংস্কার। কুসংস্কার নয় রে ভাই, ওটা কান্না বন। অমাবস্যার রাতে ওখানের বাঁশগুলো জ্যান্ত হয়ে যায়, ওখানের বাতাসও বিষাক্ত। যে একবার ঢোকে সে আর ফিরে আসার পথ খুঁজে পায় না। রাজু তার দাদুর কথা উড়িয়ে দিয়ে ঘুমাতে যায়, কিন্তু তার মনে একটা কৌতূহল জাগে। পরদিন সন্ধেবেলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাজুর ফিরতে বেশ রাত হয়ে গেল। আকাশ কালো করে মেঘ জমেছে, শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। রাজু দেখল বাড়ি ফেরার মূল রাস্তাটা জল জমে ডুবে গেছে। হাতে সময় নেই, কাল সকালেই ফ্লাইট। মাথায় তখন একটাই চিন্তা, বাড়ি ফিরতে হবে। তার মনে পড়ে গেল বাঁশবাগানের সেই সরু আলপথটার কথা। ওটা দিয়ে গেলে মাত্র 12 মিনিটেই বাড়ি পৌঁছানো যাবে। দাদুর বারণের কথা মনে পড়লেও রাজু সেটাকে পাত্তা দিল না। সে ফোনের টর্চটা অন করল আর পা বাড়ালো সেই অভিশপ্ত অন্ধকারের দিকে। বাঁশবাগানে ঢুকতেই যেন বাইরের জগৎ থেকে রাজু বিচ্ছিন্ন হয়ে গেল। বৃষ্টির শব্দ এখানে অদ্ভুত রকম কম, কিন্তু বাতাসের শব্দ শ শ, যেন কেউ কানের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলছে। বাঁশগুলোর একটার সাথে আরেকটা ঘষা লেগে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। মনে হচ্ছে বাঁশগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। রাজু হাঁটছে। হঠাৎ রাজু থমকে দাঁড়ালো। তার মনে হলো তার নিজের পায়ের শব্দের সাথে আরও একজোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে। রাজু থামলে শব্দটা থামছে না, ঠিক 1 সেকেন্ড পর থামছে। কে কে ওখানে? কে? কোনো উত্তর নেই, শুধু বাঁশঝাড়ের গভীর থেকে একটা পচা গন্ধ ভেসে এলো। অনেকটা বাসি ফুলের মতো মিষ্টি, কিন্তু গা গুলিয়ে ওঠা গন্ধ। রাজু আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার একটু জোরে। সে খেয়াল করল টর্চের আলোয় পথটা আর চেনা যাচ্ছে না। ডানে বাঁশ, বামে বাঁশ, পেছনের রাস্তাও যেন বাঁশগুলো সরে এসে বন্ধ করে দিয়েছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটা কান্নার সুর ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, মনে হচ্ছে বাঁশের ফাটল থেকে বাতাস চিরে সেই শব্দ বের হচ্ছে। ওরে আমার জায়গা, ছেড়ে দে, চলে যা। রাজুর বুকের রক্ত হিম হয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক তার সামনে একটা বিশাল মোটা বাঁশ ধনুকের মতো বেঁকে পথ আটকে দাঁড়ালো। রাজু টর্চ মারল উপরের দিকে। এ কি, ওটা তো বাঁশ নয়, বাঁশঝাড়ের আগায় উল্টো হয়ে ঝুলে আছে একটা সাদা শাড়ি পরা অবয়ব। তার চুলগুলো বাঁশপাতার মতো নিচে ঝুলছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু সেই চুলের আড়াল থেকে আগুনের মতো লাল দুটো চোখ জ্বলজ্বল করছে রাজুর দিকে। তোর দাদু বারণ করেনি? কেন এলি? এখন আর ফিরবি কি করে? চারপাশ থেকে বাঁশগুলো নুয়ে আসতে লাগলো রাজুকে পিষে ফেলার জন্য। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে অট্টহাসি দিচ্ছে। রাজু বুঝতে পারল আজ আর তার রক্ষে নেই। রাজু মাটিতে পড়ে গেল। একটা বাঁশ তার বুকের ওপর চেপে বসছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে রাজুর মনে পড়ল তার পকেটে থাকা দাদুর দেওয়া সেই ছোট্ট লোহার কবচটার কথা। রাজু কাঁপতে কাঁপতে পকেট থেকে সেটা বের করে মুঠো করে ধরল। সে প্রাণপণে ঈশ্বরের নাম জপতে লাগল। বিকট চিৎকার, না! বাতাস থেমে গেল। বাঁশগুলো আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হলো কেউ যেন খুব রাগে ফুঁসতে ফুঁসতে মিলিয়ে গেল অন্ধকারে। দূরে ভোরে আজান শোনা গেল। রাজু জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোক রাজুকে উদ্ধার করল। জ্ঞান ফেরার পর দাদু তাকে জড়িয়ে ধরে কাঁদলেন।
রাজু বেঁচে ফিরেছে এটাই সবার কাছে বিস্ময়। দাদু, আমি আর কোনো দিন বাঁশবাগানের ভেতরের রাস্তা দিয়ে যাব না। এই ঘটনার পর থেকে গ্রামের আর কোনো মানুষ রাতের বেলা বাঁশবাগানের ভেতরের রাস্তা দিয়ে যায় না।